সময় হচ্ছে 3:06 যখন ক্যামেরা স্টার্ট করলাম, ভিডিও রেকর্ড শুরু করলাম বাংলাদেশ বেতারের সামনে। বাংলাদেশ বেতারে ছোটোবেলায় শুনতাম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার, সময় এতটা এত, অ্যান্ড এখন আপনারা শুনবেন অমুক, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার বলতো। দেখেন এই জায়গাটায় সবাই উল্টা চলে, এদিক দিয়ে উল্টা সিরিয়াল গেল একটু আগে দেখলাম 8-10টা বাইক, অনেক রিক্সা, অ্যান্ড এখান থেকে এসে ওদিক থেকে এসে উল্টাই বেশি এদিক দিয়ে যায়। এদিকে একটা ভিডিও মামলা হয়, কিন্তু ভিডিও মামলাটা নাকি বাসায় কেস চলে যায়। বাট এটা কখন হয় আসলে? যে এত বাইক যে উল্টা যাইতেছে, এদের কি সবার ভিডিও মামলা হইতেছে? আচ্ছা, হইলে হবে, না হইলে না। আমি জাস্ট শুনছি যে আগারগাঁয়ের এই রোডটাতে ভিডিও মামলা হয়, কিন্তু এত বাইক তারপরে উল্টা যায়, যে গাড়ি সহ উল্টা যেতেছে, দেখছেন? রিস্ক না ব্যাপারটা? এত বড় একটা রাস্তার মধ্যে যদিও একটা সাইডে দিয়ে উল্টা গেলে রিস্ক কম, বাট রিস্ক তো। কেউ যদি বড় কোনো বাসের পেছন থেকে দেন স্পিডে বের হয়, ঝামেলা তো হইতেই পারে। যাক, ঝামেলা যাতে না হয় এই জন্য আমরা দোয়া করি। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। গ্লাসগুলো ভাঙ্গা, তার মানে আন্দোলনের টাইমে ঢিলাঢিলি করছে। ভাই, আপনারা আন্দোলন আপনারা যারাই করি, এই বিল্ডিং টিল্ডিং ভাঙ্গার কোনো দরকার নাই। আন্দোলন করবেন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে। বিল্ডিংগুলা ভাঙলে এগুলা কি হয় জানেন? পরবর্তীতে যখন আবার রিবিল্ড হয়, ওগুলা গভর্নমেন্ট বলেন বা যাই বলেন, এই বিল্ডিংগুলা তো আপনার আমার টাকার, এগুলা আবার আপনার আমার টাকা দিয়েই ঠিক করতে হয়, রিনোভেশন করতে হয়। তো এগুলা ভাঙলে আপনার আমার নিজের ক্ষতি, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আমরা এবার বের হই। আজকে বেশ কিছু কাজ, আজকে একটা মিটিং আছে, সেটা হলো তেজগাঁতে, অ্যান্ড এখনও তেজগাঁতেই যাব। মোটরসাইকেলে মোটামুটি ফুয়েল আছে, ফুয়েল নেওয়ার ট্রাই করব। প্লাস একটা বিল পাবো হচ্ছে, এটাও 7 রাস্তার এদিকেই। মানে যাবতীয় কাজগুলো আজকে রাখছি তেজগাঁ রিলেটেড। যদিও এখান থেকে একটা কাজ ক্যান্সেল হয়ে গেছে, ওই কাজটা আজকে করতে পারলে ভালো হইতো, বাট ক্যান্সেল যেহেতু হয়ে গেছে। আর দেখেন না, কন্টেইনার যেই কভার্ড ভ্যান টাইপের যে গাড়িগুলো থাকে, ওই টাইপের একটা কভার্ড ভ্যান দিয়ে এখানে একটা নিচে আবার সিমেন্টের ঢালাই দেওয়া ফ্লোরটা করে একটা ট্রাফিক অফিস মনে হয় করছে। সুন্দর না ব্যাপারটা? উপরে একটা পানির ট্যাঙ্কও আছে, তার মানে ওয়াশরুম অ্যান্ড যাবতীয় এই ধরনের সুবিধাগুলোও আছে। এই তোরণটা, মুক্তি তোরণ, রাস্তার মাঝখানে করে রাখছে। আচ্ছা, বুঝেই করছে গভর্নমেন্ট, যেহেতু করছে। ভাই কই আহেন? যাইতাম তো ডানে, যাইতে পারুম ডানে। ডিসি ইন্ডিকেটর দেখি পারি কিনা। হ্যাঁ, পারছি। ইচ্ছা থাকলে উপায় হয়। ওই রিক্সা তো আগেই ঢুকে গেছে। অগত আবার ধরেন যে এটার আমার গ্রামের ভাষায় বলে বিগার বেশি চেষ্টা করে একদম সাথে সাথে যখন কাটটা তখন করার। এই গিয়ারটা শিফট করতে আমার একটু ঝামেলা হইতেছে। আমি আজকে স্যান্ডেলটা পরছি একটু অন্য টাইপের, মানে ধরেন সেকেন্ড গিয়ারে থাকে, থার্ড গিয়ারে দিতে গেলে দেখি সেকেন্ড গিয়ারের মধ্যেই নাচানাচি করতেছে। তার মানে গিয়ার শিফটারটা আমার পায়ের সাথে লেগে থাকে। আর এই ভাইটা এখানে দাঁড়ায় গেছে কেন? ওনার কি বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, নাকি উনি ফোনে কল টল এগুলা দেখতেছে আর কি। যাই হোক, 3:09 অনুযায়ী রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। 4টা থেকে 4:15টার মধ্যে যদি আমি বের হয়ে যেতে পারি, তাহলে এই ফাঁকা ঢাকা দিয়েই আমি আবার ব্যাক করতে পারবো। কিন্তু কোনো কারণে যদি 4:30 ওভার হয়ে 5টার দিকে চলে যায়, তাহলে আমি জ্যামে পড়ে যাব। আর আজকের টাইম শিডিউলটা একটু অন্যভাবে ম্যাপিং করছি, কারণ জিম টাইমটাও তো দিতে হবে 1.5 ঘন্টা আমাকে। 1.5 ঘন্টা মানে ওভারঅল কাপড় টাপড় বদলানো এবং আবার রেডি হওয়া মিলে ইটস অলমোস্ট 2 আওয়ার্স। 2 ঘন্টা চলে যায় আসলে আমার। এই জন্য ওই 2 ঘন্টা আমি ভাবছি যে রাত 9টা থেকে 11টা এই টাইমটা জিমে দিব। কিন্তু যদি আজকে একটা টাইম ক্যান্সেল হয়, তাহলে আমি যদি কোনো কারণে 5টার মধ্যেও ব্যাক করতে পারি, আমি যদি 5টায়ও জিমে ঢুকতে পারি, তাহলে 5টা থেকে 6টা 7টার মধ্যে আমি জিমের কাজটা যদি শেষ করে ফেলতে পারি, তাহলে ভালো হয়। জিমের একটা ব্যাপার কি জানেন? জিম করার পর ঘুম আসবে, এটা স্বাভাবিক। এই জন্য অনেকে মনে করে যে রাতে জিম করলে মনে হয় ঘুমটা ভালো হবে। আসলে জিমে ব্লাড সার্কুলেশনটা এত বাড়ায় এবং প্রত্যেকটা মাসেলে যখন ব্লাড সার্কুলেট হয়, হার্টের পাম্পিংটা সব কিছু মিলে সাময়িক একটা 30 মিনিট থেকে 1 ঘন্টার ঘুম আসে। জিম থেকে বের হয়ে বাসায় গেলে আসে, টায়ার্ডও লাগে, কিন্তু ওই ঘুমটা 1 ঘন্টার মধ্যে আবার ভেঙে যায়। হায়েস্ট এরকমই আমার 1 ঘন্টার উপরে হয় নাই, হয়তো 1-1.5 ঘন্টা হইতে পারে। এটা আপনাদের সাথে মিলে কিনা জানায়েন। তারপরে যেটা হয়, এরপরে আবার ঘুম আসে না। এবং আমি যেটা দেখছি, এক্সারসাইজ বা এই সমস্ত ব্যাপারগুলো যদি একটু আর্লি ডেতে করে ফেলা যায়, সকাল করে ফেলা যায়, তাহলে রাতের ঘুম ভালো হয়, মানে সারাদিনের কাজের পর। নর্মালি জিম করে বের হয়ে দেন ঘুমাইলে ওই ঘুমটা অতটা পরিপক্ক হয় না বলে আমার এরকম মনে হয়। অ্যান্ড যদি এর মধ্যে আপনি কোনো ক্যাফেইন টাইপের কোনো প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট বা কোনো কিছু ইউজ করেন, তাহলে তো আপনার ঘুম ওই যে 30 মিনিট বা হায়েস্ট 1 ঘন্টা এর মধ্যে খতম হয়ে যাবে।
যাই হোক, কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি হচ্ছে বিজয় সরণি সিগনালে। অ্যান্ড ফুয়েলের আসলে এই ব্যাপারগুলো এই নাম্বার প্লেট ছাড়া রয়্যাল এনফিল্ড নিয়ে বের হয়ে গেছে। নাম্বার প্লেট নিয়ে একটা কথা বলি, রিসেন্ট প্রচুর বাইক ডাম্পিংয়ে দিচ্ছে। ওই যে আপনাকে যে একটা রেকার চার্জ করে ছেড়ে দেবে এই জিনিসটা না, রেজিস্ট্রেশন ছাড়া যারা বাইক নিয়ে বেরোতেছে অনেকের বাইকই থানায় নিয়ে গেছে অ্যান্ড পরে কিন্তু ব্যাংক জমা দিয়ে দেন ছুটাইতে হয়েছে। এরকম ঘটনা ঘটতেছে। তাই আমি বলবো যে আসলে রেজিস্ট্রেশন ছাড়া বাইক সাহস করে বের করেন না। এক হচ্ছে লাইসেন্স ছাড়া বাইক কিনেন না, রেজিস্ট্রেশন হবে না। আর দুই হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া বাইক নিয়ে বের হবেন না। তার মানে আপনার যদি লাইসেন্স না থাকে আপনি বাইকই কিনেন না, আগে লাইসেন্স করেন দেন বাইক কিনেন। আর যদি বাইক কিনেও ফেলেন ওটা রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনার নিজের নামে। এই হলো ব্যাপার। আগে লার্নার দিয়ে করা যেত, এখন ওটা করা যায় না। একটা ইনফরমেশন শেয়ার করে দিলাম। মামা ঢুকলাম। বাবারে বাবা, গরম যে পড়ছে, আর এই গরম থেকে রক্ষার্থে আমি একটা উইন্ড ব্রেকার পরে বেরিয়েছি। এটা অর্কার উইন্ড ব্রেকার, দেখাবো না। এই উইন্ড ব্রেকারটার সুবিধা হচ্ছে এটা একটু ম্যাশ ফ্যাব্রিক টাইপের, মানে ধুলা টোলা ট্রান্সফার হয় না, কিন্তু বাতাসের কিছু একটা ব্যাপার ভেতরে আসে। এই কারণে গরমের দিনে এই উইন্ড ব্রেকারটা পরে কিছুটা শান্তি উপলব্ধ হয়। মানে আমি গত গরমে ওই উইন্ড ব্রেকারটা ইউজ করছি অ্যান্ড তারপরে রেখে দিছিলাম। শীতে আমি আবার এটা ইউজ করি নাই, অ্যান্ড এখন আবার গরম আসছে আবার এটা ইউজ করতেছি। আচ্ছা, ওরা কি শুরু করছে এটা? ওরা এতগুলা বাচ্চা এই ট্রাকটার মধ্যে উঠছে অ্যান্ড উঠে ওরা কই যাইতেছে? আবার ইয়ো হানি সিংও করতেছে। এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাইতেছে, এই ট্রাক কি ওদের আবার ব্যাক নিয়ে আসবে? পরে ওখান থেকে কিভাবে আসবে? বাসে উঠে? আরে দুরন্ত শৈশব। ছোটোবেলায় মানুষ কত কী যে করে এবং কত কী যে বিপদও হয় ওদের এই সমস্ত কারণে। যাক, রাস্তাঘাট ভাবছিলাম যতটা ফাঁকা, এই সাইডটাতে আসলে অতটা ফাঁকাও না, মোটামুটি ভিড়ভাড়টা ভালোই আছে। অ্যান্ড গরমের প্রকটতার কারণে একদমই সুবিধাজনক লাগতেছে না ব্যাপারটা। ও ইয়ে, চলে আসছি, হিরো শোরুম পার হচ্ছি। এই সাইডটা আবার মোটামুটি ফাঁকাই আছে। এখান থেকে ইউটার্ন নিয়ে আমি অলিগলির ভেতরে দিয়ে ওই পাশে সিটি, মেবি ওই পাম্পটার নাম, ওই পাম্পটা দিয়ে বের হব। সিটি পাম্পে দেখছি সবসময় লাইন একটু কম থাকে। আসলে এটা একটু কমার্শিয়াল এরিয়া, তো এখানে নর্মালি দেখা যায় বাসা বাড়ি কম, ওই ফুয়েল নেওয়ার উদ্দেশ্যে মানুষ আসে কম, চলাফেরার সময়ই ফুয়েলটা নিয়ে নেয় আর কি, যান নেওয়ার। আর আমরা সম্ভবত মাল্টি ব্র্যান্ড না, মাল্টি ব্র্যান্ড যে সার্ভিস সেন্টারটা, এই যে হ্যাঁ মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের এদিক দিয়ে ঢুকবো। ব্যাস সুন্দর, এদিক দিয়ে ভেতরে দিয়ে চলে যেতে পারবো। দেখেন, ঈদের টাইমে যখন সব কিছু বন্ধ ছিল তখনও আমি এই গলিটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের খেয়াল আছে কি না? তখন এই গলিটা কেমন ছিল, ফাঁকা ভুতুরে। রাতেও আমি দেখাইছি, দিনেও আমি দেখাইছি। অ্যান্ড এখন কত প্রাণচঞ্চল। যদিও ওরকম চলাফেরা নাই, এগুলাতে চলাফেরা পাবেন হচ্ছে বিকেলে 5টা থেকে এবং সকালে 9টার আগে বা 10টার আগের ওই টাইমটা, 8টা থেকে 10টা এই টাইমটা। কারণ ওই টাইমে হচ্ছে গাড়ি ঘোড়া সব অফিসের দিকে রওনা হয়, যারা যারা অফিস করে তারা। বাট এই টাইমটা আস্তে আস্তে সব একটু জনশূন্য মানে হয়ে যায়, বাট পার্কিংগুলো একদম ভরপুর থাকে। কারণ যে যার যার অফিসে ঢুকে যায়, অ্যান্ড বাইক বলেন, গাড়ি বলেন, বা যে যেটাতেই আসে, ওরে ভাই কি ভাঙ্গা, ওগুলা পুরা ভরপুর থাকে। আর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের ভিড় কমলেও এই সমস্ত অলিগলিতে কিন্তু ট্রাকের ভিড় রয়েই গেছে। দেখেন, পুরা একটা রাস্তার মানে 3 ভাগের 2 ভাগই একদম আটকে আছে। এই এলাকায় আসলে পার্কিং পাওয়াটা টাফ ভাই, ওই যে রাখবো। দেখেন অবস্থা, রাস্তার অর্ধেক পর্যন্ত আটকায় গেছে। এখন আমি কোন জায়গায় রাখবো এটা নিয়ে তো আমি পুরা শঙ্কায় পড়লাম। গাড়ি টাড়ি দিয়ে একটা বাইক রাখার মতো কোনো প্লেস এই পাশে কি আছে? একটা জায়গা অবশ্য আছে, বাট খুব বেশিক্ষণ এখানে রাখা যাবে না, যে এইটাও আমি জানি। খুব বেশিক্ষণ এখানে রাখলে এক হলো পুলিশ কেস হবে, আর বিকেলে জ্যামজটলা যখন আরও বাড়বে তখন আরও ঝামেলা হবে। উপরে উঠে এইখানটায় রাখতে পারলে ভালোই তো, কিন্তু এখানে ঢুকানো এবং বের করাটা অনেক বেশি টাফ হবে। আর এই সমস্ত জায়গায় বাইক রাখলে অবশ্যই গিয়ারে ফেলে রাখবেন, তাহলে বাইক সামনে পেছিয়ে যাবে। আর এগুলা ভাঁজ করে রাখবেন, তা না হলে এসে দেখবেন যে কেউ ভেঙে ফেলছে। আর অবশ্যই লক করে যাবেন। বাট যেহেতু আমার লক নাই, সেহেতু আমার কিছু করার নেই। আচ্ছা, যে উইন্ড ব্রেকারটার কথা আপনাদেরকে বলতেছিলাম, এটার জন্য আমার ব্যাগটা আগে বের করতে হবে। আর উইন্ড ব্রেকারটা আমি এমনিও খুলবো, আপনাদেরকে একটু খুলে দেখাই। আমার বাইকের কালারের সাথে উইন্ড ব্রেকারের কালারটা খুব ভালো মিলছে। অ্যান্ড এটার এই রেড ফ্যাব্রিকটা ম্যাশ হওয়াতে খুব সুন্দর বাতাস ঢুকে। 2টা পকেটও আছে, এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে অর্কা। অ্যান্ড এই হচ্ছে সে উইন্ড ব্রেকার। কিছু রিফ্লেকটিভ ব্যাপারও আছে, পেছনেও আছে, এগুলো সব রিফ্লেকটিভ। এই মোটোজিপি অ্যান্ড অর্কা লেখা সাইডে আছে।
অ্যান্ড এই সমস্ত জায়গাগুলো মেশো হাতে সুন্দর বাতাস ঢুকে, পকেটে জিনিসপত্র রাখা যায়। অর্কার প্রোডাক্ট আমি একটু বেশি পরি, ওরা মানসম্মত প্রোডাক্ট আনে। অ্যান্ড যদি আমি এই ভাইয়ের লুকিং গ্লাসের মধ্যে দেখাই, তাহলে আমি যে নিনজা মাস্কটা পরে আছি এটা অর্কার। আমার বাইকে যে প্লাগটা লাগানো সেই প্লাগটা অর্কার। অবস্থাটা চিন্তা করছেন? আমাকে আপনি চাইলে অর্কা ফ্যান বলতেই পারেন। আচ্ছা, বাইক যেহেতু এখানে রাখছি, দেখেন ব্যাগ একটা থাকলে সুন্দর এই যে উইন্ড ব্রেকারটা এটার মধ্যে নিয়ে এখন আমি চলে যেতে পারবো। বাইকটা চুরি না হইলেই হয়। আমি কাজ সেরে আবার আসতেছি। ওয়েট ফর এ মোমেন্ট। হ্যাঁ, আমার কাজ অলমোস্ট ডান। কাজ শেষ হইতে হইতে সময় লাগছে হচ্ছে 3:49। মজার কি একটা ব্যাপার জানেন, আরেকটা যে মিটিং ছিল তেজগাঁয়ের ভিতরে বলছি, ওনারা ফোন দিছে অ্যান্ড ওনারা বলতেছে যে মিটিংটা আজকে ক্যান্সেল হয়েছিল, বাট যে কারণে ক্যান্সেল হয়েছে ওই ক্যান্সেলের ব্যাপারটা আবার ক্যান্সেল হয়ে গেছে। ফাপড় শেষ। অ্যান্ড সুন্দর জায়গায় বাইক রাখছি, পার্কিংও আরও বাড়ায় দেওয়া হয়েছে, কোনো চোর এসে অ্যাটাক করে নাই। বাট বাইকটা একটু সামনে চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আমার বাইকটা কেউ সরাইছে, রাস্তায় দাগ টাক ফেলে দিছে সরাইতে যা, এই হচ্ছে আকামটা করছে। তার মানে এখানে কোনো গাড়ি রাখছিল, ওটার জন্য আমার বাইকটা সরাইছে। স্ট্যান্ড না তুললে তো স্টার্ট হবে না। আচ্ছা, লুকিং গ্লাস একটু পরে খুলতেছি, কারণ আমি যেখানে আছি এখানে হচ্ছে সিটি পাম্পটা আছে। অ্যান্ড আমার বাইকের ফুয়েল খুব একটা নাই। ফুয়েলটা যদি ফুল বা 500 টাকারও পাই এখান থেকে, তাহলে এটা একটা গ্রেট ডিল হবে আমার জন্য। কারণ আজকে যে বিল নিলাম, এই বিল এটা আমি কোনোভাবেই আজকে অ্যাকাউন্টে ঢুকাইতে পারবো না, কারণ এখন আর 11 মিনিট আছে ব্যাংক আওয়ার। কালকে ইনশাআল্লাহ দিয়ে দিব। আর এটা কি গাড়ির তেলের লাইনই মনে হচ্ছে। আর বাইককে কি ফুয়েল দিচ্ছে কি না কে জানে। বাইককে যদি ফুয়েল দেয় তাহলে একটা রিস্ক তো নিব। বাইককে তো ফুয়েল দিচ্ছে, কিন্তু এখানে তো পুলিশ দাঁড়ানো। আমি কি ফুয়েলের লাইনে যাইতে পারবো? ভেতর টেতর দিয়ে কোনোভাবে ভেতর দিয়েই যাই, বাইরে দিয়ে যেহেতু পুলিশ বসা, সার্জেন্ট বৈশা আছে, এদিক দিয়ে গেলেই ধরেন যে আমাকে কট দিয়ে দিবে। এখন কিভাবে কি করি? ফুটপাথ দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব? সার্জেন্ট ওনারা বলছে ওদিক দিয়ে ঘুইরা যাইতে। ঘুইরা তো যাব, কিন্তু এই সার্জেন্ট কি আমাকে কেসটা করবে কি না? আমি এই সার্জেন্টের ভাবভঙ্গিটা বুঝতেছি না। উনি যে এখানে বৈশা আছে, উনি কি আমাকে কেস করার জন্যই বৈশা আছে? কি করব বলেন তো? একটা সার্জেন্ট আমার জীবনটা এখানে থমকে দিছে। সে যদিও নিজেই দাঁড়াইছে হচ্ছে ইসের উপরে, এটারে কি বলে, ফুটপাতের উপরে। এখন আমারে যদি এইটুকের জন্য ধরে, আমার মানিজ্যটা থাকবে? ওনারা যা জিজ্ঞেস করবো যে ভাই এইটুক জায়গায় কি আমি রং যাইতে পারবো কি না? বুঝতেছি না কি করা যায়। এ কি কেস করতে দাঁড়াইছে? না, উনি কেস করতে দাঁড়ায় নাই মূলত। দেখি ফোনে কথা বলতেছে, সাহস করে এইটুক যাইতে পারি কি না। ভাই মাফ করে দিয়েন আমাকে, মাফ করে দিয়েন আমাকে, মাফ করে দিয়েন। আমারে ঘুইরা দেখছে রে, ঘুইরা দেখছে, কিন্তু ধরবে আমারে? যদি আসে তাহলে আমি কট। লাইন এটা কত বড় আগে তাই দেখি না, লাইন বেশি একটা বড় না। ঘুইরা আসলে আমি কট, ঘুইরা আসলে আমি কট। এটারে খুলি, যদি দেখি যে ঘুইরা আসতেছে, আমি যে পলামো এখন তো আমি তো ভিতরে ঢুকার কোনো লাইনও পাইতেছি না। এই যে পাইছি আগে, ও মা, লাইন দেখি আরও বড়। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে ভাই, লাইনের যে সাইজ দেখছি, এ দিনের বেলা আমার পক্ষে এখান থেকে নেওয়া সম্ভব না। এই লাইন কই গেছে দেখছেন? না না, যাবো না ভাই, এত বড় লাইন এখন ধরবো না। হ্যাঁ, মহাখালী প্রবলেম নাই, রাতে নিব নে, যা আছে রাত পর্যন্ত হয়ে যাব আমার। হ্যাঁ সেটাই, ধন্যবাদ ভাইয়া। লাইন বেশি দূর না, মানে 1 ঘন্টার ব্যাপার আর কি। সার্জেন্ট ভাই, তুমি আমাকে ধরো না। এই সার্জেন্ট তো নেমে গেছে, এ কি আমারে ধরতেই গেছে কিনা কে জানে। ভাই বিশাল বড় লাইন, বিশাল বড়। এই সমস্যার সমাধান যে কবে হবে এইটা আসলে আমরা কেউ এখনো জানিও না, বুঝিও না। অনেকে কমেন্টে জিজ্ঞেস করে, বাট কি উত্তর দেব ভাই? আমি নিজেই জানি না এই ব্যাপার, আমি নিজেই ভুক্তভোগী। এমন হয়তো যে অনেক কিছু আছে না যে ইনফ্লুয়েন্সাররা একটু স্পেশাল ট্রিট পায়, বাট এই সেক্টরে ইনফ্লুয়েন্সারদের কোনো স্পেশাল ট্রিট নাই। তো সেইখানে আপনিও যা, আমিও তা, আপনার সাথেও যা হচ্ছে আমার সাথেও তা হচ্ছে। এখানে আগে থেকে বলার কিছুই নাই যে আসলে সামনে কি হইতে যাইতেছে। এটা হচ্ছে সাউদার্ন যে পাম্পটা, সেইটার লাইন। এটাও কিন্তু খুব একটা কম না। এদিকে হচ্ছে গাড়ির অ্যান্ড বাইকের লাইনটা আমি আসার সময় দেখছি ওই পাশে, যে লাইনের কারণে হচ্ছে ওই পাশ পুরো জ্যাম লেগে আছে। এখানের অবস্থাটা দেখেন,
স্কুটার নাকি লাইনে দাঁড়াইতে হয় না, স্কুটারও লাইনে দাঁড়াইছে কেন? ও মেয়েরা স্কুটার নিয়ে আসলে লাইনে দাঁড়াইতে হয় না, এরকম কিছু একটা মনে হয় ট্রাস্টে শুনছিলাম। এদিকের লাইনটা চলেন আমরা দেখি কোন পর্যন্ত ঢুকছে। এদিক দিয়ে এসে আবার ভেতরে ঢুকে গেছে। এই ভেতরে দিয়ে যে কোন জায়গায় গেছে এটা, ও না বেশি দূর না, এখানে এসে শেষ হয়েছে। একটা সময় আরও অনেক বড় হইতো। অনেকটা শিথিল হচ্ছে, তবে মনে হচ্ছে যে সপ্তাহখানেকের মধ্যে কিছুটা নর্মালাইজেশনের মধ্যে এটা চলে আসবে বা নর্মাল হয়ে যাবে। 5:13 অলরেডি বাজে অ্যান্ড সেকেন্ড মিটিং ডান। মানে আজকের যত কাজ ছিল, কমার্শিয়াল যত কাজ ছিল, সে কমার্শিয়াল কাজগুলো ডান হয়ে গেল। অ্যান্ড এবার এখন যদি আমার ক্ষুধাও লাগছে, এখন যদি আমি খাওয়া দাওয়া করি তাহলে আবার 1.5 ঘন্টা পরে আমার জিমে ঢুকতে হবে। একদম পুরা পিক টাইম, ওই টাইমটা জিমে যে পরিমাণ ভিড় হবে, ওই ভিড়ে এক্সারসাইজ করা আর যুদ্ধ করা আমার কাছে সমান মনে হবে। এখনও যদি ঢুকতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু এই ক্ষুধা নিয়ে এক্সারসাইজ করলে পাওয়ার পাবো না। কারণ বডির যত শক্তি আছে সব হচ্ছে ব্রেনে এবং এই বাইক রাইডিংয়ে চলে গেছে। মানে বিভিন্ন রকম মিটিং অ্যান্ড সব কিছুতে ব্রেনের উপর একটা বিশাল প্রেশার যায়, যেটা আমারও গেছে। আর এই দিক দিয়ে ডান দিক দিয়ে বেরোবো, ডান দিক দিয়ে বেরোয় যে এই রাস্তাটা ফাঁকা আছে। লাইন জ্যামের মধ্যে পড়ে আসছি, আর জ্যাম থেকে এই লাইন শুরু। কিছু রিক্সা বামে দিকে ঢুকে দেন আটকায় যাইতেছে। এই রিক্সাটারে ছাড়ি, দেন এই লাইনটা আমার ধরতে হবে। এই লাইন থেকে আমরা ফুয়েল নিতে পারবো। আমার যেটা মনে হইতেছে 500 টাকার ফুয়েল ঢুকবে, আর এখানে 500 টাকার পেট্রোল এর আগের দিন আমি নিয়েছিলাম। এখন এই যে লাইনে দাঁড়ায় গেছি, দেখা যাক কতক্ষণে এই লাইন শেষ হয় অ্যান্ড কতক্ষণে আমি ফুয়েল নিতে পারি। ভাই রাস্তার মধ্যে দিনের বেলা লাইনে দাঁড়ানোটা তো বেশ একটা বিপজ্জনক ব্যাপার আমার কাছে লাগতেছে। পুরাই ফাপরিস্টিক একটা ব্যাপার হয়ে দাঁড়াইলো। সব কিছুই সমান করা লাগে, দিনের পরে রাত, রাতের পরে দিন। আমি বলি না পাহাড়ে উঠতে উঠতে আবার সামনে চূড়ায় উঠে গেলে নিচেই নামতে হয়, ঠিক ওরকম বাইক তো অনেক স্পিডে চলছে। এখন 1 নাম্বার গিয়ারে দিয়ে 0 কিলোমিটার স্পিডে এই বাইক আমার এখানে চালাইতে হইতেছে। আর IFE-তে 0 উঠে আছে, মানে কত লিটারে কত কিলো যাবে ও এটা দেখাইতেও চাইতেছে না। এই হলো অবস্থা। কিছু বাইক সামনের দিকে চলে গেছিলো, দেন আবার ঘুরে এখানে আসতেছে। কি করবে? ভাবছিল সামনে যায় কোনো ব্যবস্থা হবে, কিন্তু কোনো ব্যবস্থা হবে না। কেউ কাউকে এখানে কোনো ছাড় দিবে না। আমি দাঁড়াইছি 2 মিনিট হয়েছে, আর আমার পিছনেও 7-8টা বাইক দাঁড়ায় গেছে অলরেডি। আল্লাহ আল্লাহ, কতক্ষণ লাগে কে জানে। বাজে হলো 5:34। ফাইনালি হচ্ছে 6:03 যখন বাজে তখন পাম্পের দেখা পাওয়া গেছে। কিন্তু এখানে একটা রাস্তা আছে, এই রাস্তার ওই পেছনে আর এই সামনের মাঝখানে কিছু বাইরের বাইক এখানে ঢুকে যায়। অ্যান্ড এমন অধিকার নিয়ে ঢুকে মনে হয় যে এটা মনে হয় তাদেরই এলাকা, তাদেরই পাম্প। অ্যান্ড তার 1 লিটার লাগবে, তার 2 লিটার লাগবে, বেশি লাগবে না। অথচ আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় এ পর্যন্ত আসছি। মানে আধা ঘন্টা, ঠিক আধা ঘন্টা দাঁড়ায় এখানে আসছি। অ্যান্ড মানুষজন ঢুকে যায়। আমি যেটা ঠিক করছি, আমার সামনের এই ভাই অ্যান্ড আমার পেছনের এই ভাই, এই দুজনের আমি ঠিক রাখছি। অ্যান্ড এই দুজনের ঠিক রাখাই আমার দায়িত্ব। সবাই যদি সবার সামনে এবং পেছনে দুজনকে ঠিক রাখেন, তাহলে এই পাম্পে রং হওয়ার কোনো চান্স নাই, মানে দুর্নীতি হওয়ার কোনো চান্স নেই। অ্যান্ড এই পাম্পের একটা সুবিধা হচ্ছে, আমি যদি বাম পাশের লাইনে দাঁড়াই, এখানে এসে লাইনটা 2 ভাগ হয়ে যায়, তাহলে আমার এই নজলটা সামনে আর ডান পাশেরটা একটু দূরে। আর এই লোক যাইতে যায় আমার লুকিং গ্লাসটার মধ্যে মারলো, মানে হুঁশ নাই, নিজের হাতেরই হুঁশ নাই। এরা যদি বাইক চালায় তাহলে এদের লুকিং গ্লাসের অবস্থা কী হবে, যে নিজের বডির হাতেরই ব্যালেন্স রাখতে পারে না। আজকে কি অকটেন ভাইয়া দেন, কতটুক দিবেন? আজকে আবার পেট্রোল নেই। লাস্ট তো ঈদের পর দিন থেকে পেট্রোলই চালাইতেছি এটা। আল্লাহ আল্লাহ, লিমিট করে দিচ্ছেন না? দেন ফুল 500। যাক, তারপরেও তো দিয়ে চালাইতেছেন। ফাইনালি হচ্ছে 6:17 এখন বাজে। 5:34 মনে হয় আসছিলাম। 6:17-তে আমরা এখান থেকে ফুয়েল নিয়ে 500 টাকার বের হয়ে যেতেছি। অ্যান্ড এই বাইকটার আসলে কি ফুয়েল একটু তো বেশি খায়, এটা মানতেই হবে। হ্যাঁ ভাইয়া, বুঝি নাই আপু, আমি রানা, আমার নাম রানা। আবার কি? হ্যাঁ, এনায়ের সাথে যে দেখেন। হ্যাঁ, ভালো আছেন? ও ইয়ে, এদিক যাবো না, সোজা যাই। সোজা কেন যাইতেছি এবার আপনাকে বলি। সোজা যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমার হাফ প্যান্ট লাগবে। অ্যান্ড হাফ প্যান্ট এদিকে কিছু দোকান আছে যেখানে পাওয়া যায়। যেহেতু আজকে লেট হয়েই গেছে অ্যান্ড জিমে আমি 8টায় ঢুকবো, এখন বাজে 6টা, 6:30। আমি হালকা কিছু খেয়ে নিব এখন এলাকায় গিয়ে। দেখি এদিক দিয়ে একটু ঘুরে যাই, যদি 2টা হাফ প্যান্ট কিনে নিয়ে যেতে পারি, মানে ওইটা হবে আমার জন্য বেশ ভালো একটা ঘটনা। আর এদিক দিয়ে যাওয়ার সময় শেওড়াপাড়ার যে পাম্পটা, ওইটাতে ফুয়েল আছে কিনা, মানে ওইটাতে দিচ্ছে কিনা, এটাও একটু দেখে যেতে পারবো। আসসালামু আলাইকুম।
নরম 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 হাফ প্যান্টগুলো নাই না, গেঞ্জির কাপড়ের মোটা। ওই যে বুঝছেন না, নরম কাপড়ের যে মোটা যে ওইগুলা শীতে যে পরে মানুষ, হেডি নাই। এগুলা কত করে? একদম 200 পর্যন্ত রাখা। এই যে আছে তো মনে হয়, এটা আবার ফুল। আমার বাইককে ডিস্টার্ব করতেছে কারো না। দিস প্যান্ট ইজ গুড লুকস অ্যান্ড এভরিথিং ইজ লুকস গুড। এখন পরার পরে কীরকম শেপ আসবে, কিছু কিছু প্যান্ট আছে এমনি সুন্দর, কিন্তু পরার পরে খুব বাজে একটা শেপ হয়। এটার কোমর দেখে তো মনে হইতেছে মনে হয় ঠিক আছে, পিছন দিয়ে সামনে দিয়ে কোমরে ধরেই আমি বুঝে যাই আসলে। বেল্ট দিয়ে পড়তে হবে যদি না হয়। এটার কোমর কত আছে? 34 মনে হয় আমার। আচ্ছা দেখেন না, একটু টাইট হইলে সমস্যা নাই, ঢিল হইলে হাফ প্যান্ট ঝামেলা। 16 দুগুণে 32 তো। হ্যাঁ সেটাই। 18 দুগুণে হ্যাঁ ফিতাও লাগাই দিবেন। এর চেয়ে কি ছোট আছে? একই না একদম। আপনার হাতেরটা একটু ঠিক আছে। আচ্ছা 200 রাখবেন না? দেখি আরে একটা বেশি নিলে যদি একটু কম রাখে। এটা তো সুন্দর, এটা একটু বড়, ওটার সাইজে মনে হয় ঠিক আছে। আর ওনার দোকানের মানে জিনিসগুলা নাইস। এই যেটা খুঁজতেছি ওই মাল হচ্ছে এই মাল। আমি কেন ওই মাল নিচ্ছি? আমি তো নিব এই মাল। এই মাল হচ্ছে আমার রিয়েল যে কাজে আসবে সেই মাল। দাদা এগুলা কত? একই। এটা একটু হলুদ লাগছে। আবার এই ধরনের হাফ প্যান্ট খুব বেশি পরি, সেটা যেই কালারই হোক। সাদা একটু ফাপড়, বাট সেই কালারটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে। আমার অল টাইম ফেভারিট হচ্ছে রেড। এই ধরনের কালারগুলো আমার এত ভাল লাগে, আমি জানি না হোয়াই, বাট অনেক ভাল লাগে। এটাও নিয়ে যাব। বললাম না, এই ধরনের কালারের প্রতি আমার একটা দুর্বলতা আছে। সুন্দর একটা জায়গায় মোটরসাইকেলটা পার্কিং করে সুন্দরভাবে একটা দোকান থেকে কিছু প্যান্ট কিনে, 2টা। এখন চলে যাচ্ছি। আমার কি হয় জানেন, প্যান্ট ট্যান্ট কিনলে প্রথম যেটা পছন্দ হয় পরে ওর চেয়ে ভালো কিছু পাই, আর মনে হয় প্রথমটা বাদ দিয়ে দেই, বাট 2টাই নিয়ে যাই। আসলে দাম তো মোটামুটি রিজনেবল, আর থাকলে পরাই হয়। এখন এদিক দিয়ে কি যাওয়া যায়? না, এটা ডেড এন্ড। মিরপুর অপরিকল্পিত এই সাইডটা, 60 ফিটের এই পাশটা প্রচুর ডেড এন্ড। আর এখন আমার যে কোনো একটা গলি দিয়ে বাম দিক দিয়ে ঢুকে 60 ফিট দিয়ে উঠে যেতে হবে। যে সামনে একটা গলি পাওয়া গেছে, মাদ্রাসা ই বাইতুল মামুর ব্র্যাকেটে আলিম। এই গলি দিয়ে ঢুকে যাব আমরা। অ্যান্ড এই গলিটা তখনও ভাঙা। ভাই 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 তখনও ভাঙা ছিল, এখনও ভাঙা আছে। অ্যান্ড ভাই আরেক দিকে তাকায় আমার বাইকের উপরে লাফ দিয়েছে। এই রাস্তাটা এই শীতের আগে থেকে দেখতেছি এরকম ভাঙ্গা, এটা ঠিক করে না কেন? আর আমার যে ক্ষুধা লাগছে, সময় কয়টা বাজে? সময় 6:31। পাম্পে দাঁড়াইছিলাম, ওইখান থেকে 1 ঘন্টা হয়ে গেছে। ভাই ক্ষুধা লাগছে। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে তো কী করতে হবে ভাই? একটু লাইক দিতে হবে। আর যদি ভিডিওতে কোনো কিছু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। নর্মালি আমি ডেইলি লাইফ ব্লগ ছাড়া বাইক রিভিউ করি, ট্যুর ব্লগ করি। চাইলে চ্যানেল ঘুরে আসতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। কিন্তু এই রাস্তা তো আমি জীবনে আসছি বলে আমার মনে হইতেছে না। যাক, ভিতরে দিয়ে কোনো না কোনো জায়গা দিয়ে বের হয়ে যেতে পারবো। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.